হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর তোমরা দেখছো হাই ফ্লায়ার। আজকে আমরা ইরান এবং ইসরায়েলের যে চলমান যুদ্ধ, সেই চলমান যুদ্ধের পরিণতি কি হবে, এখনো পর্যন্ত যা অবস্থা তাতে ইরান আমি বলতে পারি কিছুটা তো এগিয়ে আছেই, এবং সাথে সাথে কতদূর এই যে ট্রাম্পের যে নাটক চলছে যুদ্ধবিরতি নিয়ে, তাকে কতটা সমর্থন করছে দুই দেশ এবং কতটা এগিয়েছে তার উপরেই কিন্তু পুরোপুরি নির্ভর করছে যে যুদ্ধটা আদৌ আরও বাড়বে নাকি থামবে। কিন্তু এই যে এই ইরানের সম্পর্কে কিন্তু অনেক আগে, প্রায় 1400 বছর আগেই কিন্তু নবীজি ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। এর গতদিন আমরা একটা ভবিষ্যৎবাণী দেখেছিলাম, তো আজকেও আমরা এমনই একটা ভিডিও দেখব যেখানে ইরান সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছে। যাই হোক, ভিডিওটা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। প্রিয় বন্ধুরা, ইরান সম্পর্কিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভবিষ্যৎবাণী করেছিলেন এবং কিভাবে তা অক্ষরে অক্ষরে সত্যে পরিণত হয়েছে, একটি চিঠি ছিঁড়ে ফেলার মাধ্যমে যা ইতিহাসকে পুরোপুরি বদলে দিয়েছিল, তা আজও ইতিহাসবিদদের অবাক করে দেয়। প্রিয় বন্ধুরা, বর্তমান ইরান যা প্রাচীনকালে পারস্য নামে পরিচিত ছিল, সে সময় বিশ্বের সবচেয়ে বড় এবং শক্তিশালী সাম্রাজ্য ছিল। তার মহিমা এবং গৌরবের তুলনা অন্য কোনো সাম্রাজ্যের সঙ্গে করা যেত না, আর তাকে পরাজিত করা অসম্ভব বলে মনে করা হতো। কিন্তু তারপর এমন একটি মুহূর্ত এলো যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর অন্তর্দৃষ্টির মাধ্যমে সেই শক্তিশালী সাম্রাজ্যের পতনের ভবিষ্যৎবাণী করেছিলেন। তিনি কেন এই ভবিষ্যৎবাণী করেছিলেন এবং তারপর পারস্য অর্থাৎ বর্তমান ইরানের সাথে কি ঘটেছিল? প্রিয় বন্ধুরা, প্রথমেই সেই ঘটনার কথা বলি যা এই ভবিষ্যৎবাণীর সূচনা বিন্দু ছিল। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বার্তা বিশ্বের বিভিন্ন শাসকের কাছে পৌঁছানোর সিদ্ধান্ত নিলেন, তখন তাদের মধ্যে একজন ছিলেন পারস্যের সম্রাট খুসরু পারভেজ। খুসরু পারভেজের শাসনকাল ছিল তার সময়ের সবচেয়ে শক্তিশালী এবং ক্ষমতাশালী রাজত্ব। তার অহংকার আকাশের উচ্চতা ছুঁয়েছিল। পারস্যের মহিমা ও গৌরবের সুনাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল, আর খুসরু পারভেজের নাম শুনলেই শত্রুদের পা কাঁপত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুসরু পারভেজকে একটি চিঠি পাঠান, যাতে তাকে ইসলামের আহ্বান জানানো হয়েছিল। এটি ছিল নবীর পক্ষ থেকে প্রেম এবং শান্তির বার্তা। কিন্তু যখন এই চিঠি খুসরু পারভেজের কাছে পৌঁছালো, তখন সে অত্যন্ত অপমানজনক আচরণ প্রদর্শন করল। চিঠি পড়ার সময় তার রাগ বেড়ে গেল। সে দেখল যে চিঠিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তার নামের আগে লেখা ছিল, যা তার অহংকারী প্রকৃতির সঙ্গে মানানসই ছিল না। সে চিঠিটি নিজের চোখের সামনে ছিঁড়ে ফেলল এবং নির্দেশ দিল যে আরব দেশ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে এনে তার সামনে উপস্থাপন করা হোক। এটি ছিল সেই মুহূর্ত যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যেভাবে এই ব্যক্তি আমার চিঠি ছিঁড়ে ফেলেছে, তেমনি তার সাম্রাজ্য টুকরো টুকরো হয়ে যাবে। এটি একটি ভবিষ্যৎবাণী ছিল যা খুব শীঘ্রই বাস্তবতার রূপ নেবে। প্রিয় বন্ধুরা, এখানে একটি মুহূর্ত থেমে চিন্তা করুন যে সেই সময়ে কেউ ভাবতেও পারেনি যে পারস্যের মতো একজন মহাকাব্যিক সাম্রাজ্য, যার শক্তির কথা সারা বিশ্ব জুড়ে শোনা যেত, কিভাবে কয়েকজন মুসলিমের হাতে পরাজিত হতে পারে। এখন প্রশ্ন উঠছে, এই ভবিষ্যৎবাণী বাস্তব রূপ কিভাবে ধারণ করল এবং এমন কি পরিস্থিতি ছিল যা পারস্যের এই শক্তিশালী সাম্রাজ্যকে পতনের দিকে ঠেলে দিয়েছিল? দেখে মনে হতো খুসরু পারভেজের সাম্রাজ্য শক্তিশালী এবং অবাধ্য করা অসম্ভব, কিন্তু এর অভ্যন্তরীণ সমস্যা আগেই মাথাচাড়া দিচ্ছিল। খুসরু পারভেজের শাসনামলে সাম্রাজ্যের মধ্যে ক্ষমতার জন্য ব্যাপক লড়াই চলছিল। শক্তির লোভে তার ছেলে নিজের 18 ভাইকে হত্যা করে ক্ষমতা দখল করে নেয় এবং খুসরু পারভেজকে বন্দি করে। কিছু সময় পর খুসরু পারভেজ বন্দি অবস্থায় মারা যায়, কিন্তু তার ছেলেরও ভাগ্য বেশি সময় পাশে দাঁড়ায়নি এবং সে এক মারাত্মক রোগে আক্রান্ত হয়ে মারা যায়। এরপর পারস্যের শাসন একের পর এক নতুন শাসকদের হাতে চলে যায়। তবে কোনো শাসকই বেশি সময় ধরে শাসন করতে পারেনি। রাজ পরিবারের ধ্বংস
এবং অভ্যন্তরীণ ষড়যন্ত্রের কারণে সালতানাত ভেতর থেকে দুর্বল হতে থাকে। দরবারি এবং শাসনকর্মীদের মধ্যে বিরোধ শাসনকে আরও বেশি পতনশীল করে তোলে। প্রতিটি নতুন শাসক ক্ষমতার খেলা খেলতে গিয়ে নিজের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করত, তবে ফলস্বরূপ সালতানাত আরও বেশি ভেঙে পড়ত। অতএব এখান থেকে একটি আকর্ষণীয় মোড়ের সূচনা হলো। ফার্সের এই অভ্যন্তরীণ টানাপোড়েনের সুযোগ নিয়ে চারপাশের এলাকার উপজাতিগুলি আক্রমণ করতে শুরু করল। এই সময় মুসলিমদের নেতৃত্বেও এই পরিস্থিতি বুঝতে পেরে যুদ্ধের কৌশল প্রস্তুত করল। এটি ছিল মুসলিমদের শক্তিশালী কৌশল এবং আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসের সময়। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালেই মুসলমানরা প্রথমবারের মতো ফার্সের সীমান্তের দিকে মনোযোগ দিতে শুরু করেন। সেই সময়ে মুসলমানদের বৃহৎ ফৌজের সেনাপতি ছিলেন হজরত খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তলোয়ার উপাধি দিয়েছিলেন। হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নেতৃত্বে ফার্সের সীমান্তে অভিযান শুরু করেন। তার যুদ্ধকৌশল অত্যন্ত চমকপ্রদ এবং কার্যকর ছিল। তিনি ছিলেন এমন এক সেনাপতি যিনি অত্যন্ত দ্রুততা এবং বিচক্ষণতার সাথে তার সেনার নেতৃত্ব দিতেন। তার প্রথম বড় সফলতা ছিল কুয়েত এলাকায় বিজয়, যা সেই সময়ে ফার্সের অংশ ছিল। এই বিজয়ে ফার্সের সুলতানকে সতর্ক করে দেওয়া হয়েছিল যে মুসলমানরা সাধারণ শত্রু নয়, বরং তাদের সাহস এবং যুদ্ধ কৌশল অতুলনীয়। হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মুসলমানরা মাত্র 1 বছরে 11টি বড় যুদ্ধের মধ্যে বিজয় অর্জন করেন। এই বিজয়গুলো পারস্য সাম্রাজ্যকে আরও দুর্বল করে তোলে এবং পারস্যদের অবাক করে দেয় যে কিভাবে একজন আরব মুসলিম এত বড় সাম্রাজ্যকে পরাজিত করতে সক্ষম হচ্ছে। ফোরাত নদীর তীরে অনেক ছোট বড় শহর মুসলমানদের বিজয়ের প্রমাণ দিতে শুরু করল। এই সফলতাগুলি শুধুমাত্র মুসলমানদের যুদ্ধ ক্ষমতা প্রদর্শন করছিল না, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বাভাসকেও সত্যি প্রমাণ করছিল, যা খুসরু পারভেজের সাম্রাজ্য টুকরো টুকরো হয়ে যাবে। ফার্সের মানুষ যারা তাদের মহত্বের গর্বে ডুবেছিল, এখন মুসলমানদের বাড়তে থাকা শক্তি ও বিজয়ের কারণে ভয় পেতে শুরু করেছিল। মুসলমানদের বিজয়ের ধারাবাহিকতা অব্যাহত ছিল এবং এখন সেই বড় এবং ফয়সালা কুন যুদ্ধের সময় এসেছে, যা ইতিহাসে যুদ্ধে কাদেসিয়া নামে পরিচিত। এই যুদ্ধই ছিল সেই যুদ্ধ যা পারস্যের মহৎ ও ঐশ্বরিক সাম্রাজ্যকে দুর্বল করে দিতে সক্ষম হয়েছিল। হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের সময়ে মুসলমানরা সিদ্ধান্ত নিল যে পারস্যের রাজধানী মাদাইন দখল করার জন্য একটি বড় পদক্ষেপ নেওয়া হবে। এই অভিযানের নেতৃত্ব হজরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেওয়া হয়েছিল, যিনি একজন দক্ষ যুদ্ধনায়ক এবং নির্ভীক সেনাপতি ছিলেন। কাদসিয়ার ময়দান ছিল সেই জায়গা যেখানে মুসলমান এবং ফার্সি বাহিনী একে অপরের মুখোমুখি হয়েছিল। ফার্সি বাহিনীর নেতৃত্বে ছিলেন ওই সময়ের প্রখ্যাত সেনাপতি রুস্তম, যিনি তার যুদ্ধকৌশল এবং সাহসিকতার জন্য বিখ্যাত ছিলেন। তার বাহিনীর সংখ্যা মুসলমানদের বাহিনীর তুলনায় অনেক বেশি ছিল এবং ফার্সি বাহিনীতে যুদ্ধের হাতির ব্যবহার করা হচ্ছিল, যা তখন এক ধরনের ভয়ের অস্ত্র হিসেবে গণ্য হতো। যুদ্ধের শুরুতে ফার্সি বাহিনী তাদের হাতিদের মাধ্যমে মুসলমানদের উপর প্রচণ্ড আক্রমণ চালায়, যার ফলে মুসলমানদের বাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। মুসলমানদের ঘোড়া হাতিদের দ্বারা আতঙ্কিত হয়ে পিছিয়ে যেতে শুরু করেছিল, কিন্তু ঠিক তখনই মুসলমানদের সেনাপতি হজরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বাহিনীকে দৃঢ়ভাবে সামলে নিয়ে হাতিদের আঘাত করার এবং তাদের চোখে আঘাত করার পরামর্শ দেন। এই যুদ্ধকৌশল সফল হয় যখন হাতিরা আহত হয় এবং তাদের দৃষ্টিশক্তি প্রভাবিত হয়। তখন তারা নিজেদের বাহিনীর দিকে পালিয়ে যেতে শুরু করে, যার ফলে ফার্সি বাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এই মুহূর্তে মুসলমানরা পুরো শক্তি দিয়ে আক্রমণ করল এবং যুদ্ধের পালা উল্টে দিল। রুস্তম, যিনি তার বাহিনীকে নেতৃত্ব দিচ্ছিলেন, এই আক্রমণের প্রতিরোধ করতে পারেননি এবং যুদ্ধের ময়দানে নিহত হলেন। তার মৃত্যুতে ফার্সি বাহিনীর মনোবল ভেঙে গেল এবং তারা নিজেদের জীবন বাঁচাতে দৌড়ে পালালো। মুসলমানরা শুধু যুদ্ধের ময়দান জিতল না, বরং
ফার্সের মহৎ সাম্রাজ্যের পতনও নিশ্চিত হয়ে গেল। এটাই সেই মুহূর্ত ছিল যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী সত্যি হয়ে উঠল। খুসরু পারভেজের সাম্রাজ্য যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি ছিঁড়ে ফেলার সাহস করেছিল তা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে এবং মুসলমানরা আল্লাহর সাহায্যে একটি বড় বিজয় অর্জন করেছে। প্রিয় বন্ধুরা, এই মহৎ বিজয়ের কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে ইমানের শক্তি এবং সঠিক নেতৃত্ব অসম্ভবকে সম্ভব করতে পারে। পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের জানাবো যে এই বিজয়ের পর মুসলমানদের কৌশল এবং ফার্সের ভূমিতে ইসলামের বিস্তার কিভাবে ঘটেছিল। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে মূলত পারস্য সাম্রাজ্য যেটা ছিল সেটা ধ্বংসের কথা বলা হয়েছে। নবীজি যেটা বলেছিলেন, চিঠি দিয়েছিলেন একটা পারস্যের যিনি রাজা ছিলেন তাকে, এবং তিনি সেটা প্রত্যাখ্যান করেন, যার ফলে কিন্তু নবীজি বলেছিলেন যে এই পারস্য সাম্রাজ্যের ধ্বংস হবে। এবং পরবর্তী সময়ে আমরা দেখলাম যে মুসলিমরা সেখানে আক্রমণ করলো এবং সেখানে তাদের বিজয় সম্পাদন হলো। এইবার ঘটনা হচ্ছে যে মধ্যযুগে কিন্তু এই রাজনৈতিক পট পরিবর্তন আমরা সবসময়ই দেখেছি, এবং ম্যাক্সিমাম সময় যেটা আমরা দেখতে পাই, যদি মধ্যযুগ দেখি সেই সময়ে কিন্তু ইসলামের যে রাজত্ব সেটা কিন্তু অনেকাংশে ছড়িয়েছিল। সবচেয়ে বেশি যদি বলি সেটাও আমার মনে হয় খুব একটা বেশি কিছু হবে না। তো সেই সময় ইসলাম চারিদিকে রাজনৈতিকভাবে এগিয়ে গিয়েছিল এবং সাথে সাথে যুদ্ধ করেও অনেক কিছু তারা হাসিল করেছে। তো এবং সাম্রাজ্য সেটাও বাড়িয়েছে, সাথে সাথে ধর্মের যেটা প্রভাব সেটাও ছড়িয়েছে ঐতিহাসিক দিক থেকে আমরা যদি দেখতে যাই। এবং এখানে যে পারস্য সাম্রাজ্য এখনও ইরানিয়ান যারা রয়েছে, অরিজিনাল তো সবাই, কিন্তু যারা পূর্বের যারা রয়েছে পারস্য যেটা বলা হয়, যারা জরাস্ট্রিয়ান মেবি যত সম্ভব ওখানে পুরনো যারা রয়েছেন, তো তারা কিন্তু এখনও বেশ কিছু রয়েছেন, ইরানেও রয়েছে এবং সাথে সাথে অন্যান্য দেশেও রয়েছে। ভারতেও বেশ কিছু অনেকটা অংশ কিন্তু ভারতেও রয়েছে। টাটার নাম সবাই শুনেছ, তারা কিন্তু ওই ইরানেরই মানুষ, এবং সাপুরজি পালনজি এরা সবাই ওখানকারই মানুষ। তো তাদের যে ধর্মটা ছিল সেই ধর্মটা কিন্তু এখনও রয়েছে এবং তারা এখনও সেইভাবেই রয়েছেন। আমি কিছুদিন আগে একটা ট্রাভেলিং ভিডিও দেখছিলাম, সেখানে কিন্তু আমরা দেখলাম যে সেখানে তাদের মন্দির রয়েছে এবং সাথে সাথে সেখানে তাদের উপাসনাও করা হয়, তারা করেন এবং তাদের কালচার সেই একই রয়েছে। কিছু অংশ রয়েছে, সামান্য কিছু অংশ, কিন্তু তারা খুব ভালো আছে, সেখানে ভালো আছে। সাথে সাথে তাদের সাথে ইন্ডিয়ার যে সমস্ত সেই ধর্মের মানুষজন রয়েছেন তাদের সাথে বেশ ভালো সম্পর্ক, তাদের মোটামুটি আত্মীয়ই বলা চলে। তো দেখে ভালো লাগলো যে এখনও রয়েছে। আমার মনে হয় ব্যক্তিগত মতামত সেটা হচ্ছে যে কোনো ধর্ম যেটা এসেছে একবার সেটা নির্মূল হয়ে গিয়েছে আমার জানা নেই। আমার মনে হয় না কোনো ধর্ম আজ পর্যন্ত নির্মূল করা গিয়েছে বা নির্মূল করা সম্ভব, এবং সেটা আগামী দিনেও থাকবে, অল্প হলেও কিছু মানুষ থেকে যাবে। যাই হোক, ভিডিওটা দেখলাম এবং সেখানে ভবিষ্যৎবাণী সম্পর্কে এর আগের দিনও একটা দেখেছিলাম ভিডিও, আজকেও দেখলাম। এটা সম্পূর্ণটা আলাদা, যে পারস্য সাম্রাজ্যের ধ্বংসের যে কথা এটাই বলা হয়েছে। আমরা যেহেতু ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ চলছে সেই হেতু আমরা ইরান নিয়ে কিছু ভিডিও করছি, সেখানেই আমরা আজকের ভিডিওটা দেখলাম। সেখানে পারস্য সাম্রাজ্যের কথা বলা হয়েছে এবং সত্যি পারস্যের সাম্রাজ্যের যে ঐতিহাসিক দিকগুলো ছিল, তাদের যে ব্যবসা বাণিজ্য ছিল, তাদের যে টেকনোলজি ছিল, সেটা বিরাট উন্নত ছিল। ঠিক আছে, তারপরে এখনও আমরা যদি দেখি যে ইরানের যে পরিস্থিতি, সেখানে কিন্তু মিসাইলের দিক থেকে তারা কিন্তু প্রচুর এগিয়ে গিয়েছে। হয়তো বা খুব দূরে হয়তো যেতে পারছে না, 2000 কিলোমিটার রেঞ্জ, বাট যে সমস্ত মিসাইল তারা স্টক করেছে সেগুলো বেশ উন্নত মানের এবং সাথে সাথে প্রচুর রয়েছে।
এবং সেটা তো আমরা দেখতেই পাচ্ছি যে আমেরিকা ইসরায়েল দুজনেই কিন্তু বেশ চাপে পড়ে আছে। বিশ্ব রাজনীতিতে ইরানের একটা জায়গা তৈরি হয়ে গিয়েছে অলরেডি, তাদের ওপরে প্রচুর স্যাংশন ছিল, এরপরে আর কি স্যাংশন দেবে সেই ভয়টাই ছিল না ইরানের। এবং সাথে সাথে তাদের যে অ্যাটাক করা হবে, বাঁচতে গেলে প্রতিঘাত করতেই হবে, ইরান সেটাই করেছে। এবং যেহেতু স্যাংশনের ভয় তাদের ছিল না, এবং যেটুকু হেল্প বা অন্যান্য কিছু যেটুকু পেয়েছে রাশিয়া, চীন এবং অন্যান্য দেশ হয়তো মোরালি সাপোর্ট করেছে, চীন হয়তো বা ভেতর থেকে কিছু সাপোর্ট করেছে, এটাই তাদের কাছে যেটুকু মানে এক্সট্রা পাওনা বলা যেতে পারে। আর আমরা আগামী দিনে দেখি এখনো কি হয়। আমার তো মনে হয় না এখনো পুরোপুরি থেমেছে, হয়তো সামনের দিনে আরও কিছু ঘটতে পারে। আর বিশেষ কিছু না, এই নিয়ে পরবর্তী ভিডিওতে কোনো সময় আরও আলোচনা করা যাবে। আজকের ভিডিও কেমন লেগেছে জানিও, তোমাদের মতামত অবশ্যই জানিও। তো এখানেই শেষ করছি আজকের মতো। স্টে টিউনড।